আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওয় তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের কিছু এমসিকিউ আলোচনা করব ব্যাখ্যা সহ। আশা করছি এই এমসিকিউগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের যে কোনো এমসিকিউ সহজেই তোমরা উত্তর করতে পারবে। 1 নম্বর প্রশ্নে লক্ষ্য করো, বলা হচ্ছে ফ্লোরাইড আয়নে নিউটন সংখ্যা 9, ভর সংখ্যা 19, ইলেকট্রন সংখ্যা 10, কোনটি সঠিক? এখন দেখো 19 হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা এখানে 19 ঠিক আছে। আমরা জানি ভর সংখ্যা মৌলের বামে ওপরে লিখি আমরা, তার মানে এখানে ভর সংখ্যা 19, এটা ঠিক আছে। বলা হচ্ছে নিউটন সংখ্যা 9, নিউটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর থেকে এই যে নিচের প্রোটন সংখ্যাটা বিয়োগ করা। তাহলে ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ দিই তাহলে নিউটন হয় 10, আর এখানে দেওয়া আছে 9, সুতরাং এটি হওয়ার কোনো সুযোগ নাই। এবার পরেরটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যা হলো প্রোটন সংখ্যার সমান, তার মানে এখানে প্রোটন 9 আছে, ইলেকট্রন 9 হওয়ার কথা। কিন্তু এখানে লক্ষ্য করলে দেখবে ফ্লোরাইড আয়ন রয়েছে এবং সেটা ঋণাত্মক আয়ন। এখানে মাইনাস চার্জ আছে একটি, অর্থাৎ ফ্লোরাইড আয়নে একটা ইলেকট্রন গৃহীত হয়েছে, সুতরাং ইলেকট্রন ছিল 9, একটা গ্রহণ করার ফলে ইলেকট্রন হয়ে গেছে 10, তার মানে এটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 এবং 3। 2 এবং 3 কোথায় আছে? গ নাম্বারে আছে, তাহলে উত্তর হচ্ছে গ। এবার 2 নম্বরে দেওয়া আছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? আমরা জানি ম্যাগনেসিয়াম ধাতুর যোজনী হচ্ছে 2 এবং ফসফেট যেটা যৌগমূলক, এই যৌগমূলকের যোজনী হচ্ছে 3। আমরা জানি সংকেত লেখার সময় যোজনীগুলো বিনিময় ঘটে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী আসবে ফসফেটের সাথে আর ফসফেটের যাবে ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে ক নাম্বার দেখো, এখানে ফসফেটের যোজনী 3 কিন্তু ম্যাগনেসিয়ামের কাছে এসেছে এবং ম্যাগনেসিয়ামের 2 গেছে ফসফেটের সাথে, সুতরাং এটি হচ্ছে সঠিক সংকেত। 3 নম্বরে দেওয়া আছে কপার সালফেট যৌগটির আধান কত? যে কোনো একটি যৌগ যদি দেওয়া থাকে এবং তার আধান সবসময় শূন্য হয়, সুতরাং কপার সালফেটে যৌগটির টোটাল যে আধান সেটা হবে 0। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। 4 নম্বর বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যৌগ? তা আমরা জানি ক্যালসিয়াম এখানে হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। আমরা জানি ধাতু এবং অধাতু মিলে যে যৌগ গঠিত হয় সেটি হচ্ছে আয়নিক যৌগ, সুতরাং এখানে উত্তর হবে আয়নিক যৌগ। 5 নাম্বার, পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? আমরা জানি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 19। আমি যদি সংক্ষেপে ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় এটি। এখন দেখো এর শেষে কিন্তু ইলেকট্রন আছে একটি, সুতরাং পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। এবার হচ্ছে 6 নাম্বার, অ্যালুমিনিয়াম আয়নের সাথে কতটি নাইট্রেট আয়ন যুক্ত হয়ে যৌগ গঠন করবে? এখন দেখো অ্যালুমিনিয়ামের এখানে জারণ সংখ্যা +3, আর আমরা নাইট্রেট যে মূলক আছে সেখানে এই যে আমরা চার্জ দেখতেছি -1, তার মানে অ্যালুমিনিয়াম একটা যদি আমরা নেই তাহলে আমাদের নাইট্রেট নিতে হবে কয়টি? 3টি। তাহলে এখানে সংকেতের ক্ষেত্রে যদি আমরা এটা বুঝি যে একটা অ্যালুমিনিয়াম নাইট্রেট লাগে কয়টি? 3টি, তাহলে উত্তর হবে 3। এবার 7 নম্বরের দিকে একটু নজর দেই। বলা হচ্ছে আয়নিক বন্ধন উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ তৈরি করে। হ্যাঁ, যেহেতু আয়নিক বন্ধন ধাতু এবং অধাতু মিলে গঠিত হয়, সুতরাং এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, তাহলে এটা ঠিক আছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ঘটে। হ্যাঁ, যেহেতু আয়নিক বন্ধনে ধাতু ইলেকট্রন দান করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এটা উত্তর ঠিক আছে। 3 নাম্বার, দুইটি ভিন্নধর্মী আয়নের মাধ্যমে গঠিত হয়। অবশ্যই, যেহেতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন হয় ধাতুগুলা এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয়, সুতরাং দুটি ভিন্ন আয়নের মধ্যে এই বন্ধন গঠিত হয়, তাহলে উত্তর হবে ঘ 1, 2, 3। এবার 8 নম্বর প্রশ্নে আসি। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ব্যতীত অন্যান্য সকল পরমাণু স্থিতিশীল হতে চায়। হ্যাঁ, সকল পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হতে চায়, ঠিক আছে। বলা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূরণ করতে চায়। হ্যাঁ, যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায় সেই জন্য এরা নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে হয় 2টা ইলেকট্রন না হলে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চায়। 3 নাম্বার বলা হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে চায় না। এরা অবশ্যই ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা শেয়ার করার মাধ্যমেই তো যৌগ গঠন করবে, কাজে এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে চায় না, এই কথাটা ভুল।
তার মানে 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, সেটা হবে ক নাম্বার। এবার আমরা 9 নাম্বার প্রশ্নের দিকে নজর দিব, যেখানে বলা হচ্ছে সুপ্ত যোজনী বিশিষ্ট মৌল। সুপ্ত যোজনী সাধারণত সেই সকল মৌলরই থাকবে যাদের ক্ষেত্রে একাধিক যোজনী থাকে। কারণ আমরা জানি সুপ্ত যোজনী হচ্ছে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তার সক্রিয় যোজনী বাদ দিতে হয়। এখন যদি কারোর যোজনী থাকে একটি, তাহলে সেই সকল মৌলের সুপ্ত যোজনী থাকবে না। তা এখানে বলা হচ্ছে সুপ্ত যোজনী বিশিষ্ট মৌল কার্বনের যোজনী 2 এবং 4 আছে, তার মানে এর সুপ্ত যোজনী পাওয়া সম্ভব। নাইট্রোজেনের যোজনী আমরা জানি 3 এবং 5, সুতরাং এরও সুপ্ত যোজনী হওয়ার সুযোগ আছে। সালফারের যোজনী আমরা জানি 2, 4, 6, সুতরাং এরও সুপ্ত যোজনী হওয়ার সুযোগ আছে। তাহলে সুপ্ত যোজনী বিশিষ্ট মৌল হচ্ছে 3টি, 1, 2, 3। কিন্তু যদি সোডিয়াম থাকতো, সোডিয়ামের যোজনী কিন্তু শুধু 1, সুতরাং এটি কিন্তু সুপ্ত যোজনী বিশিষ্ট মৌল হবে না। এবার 10 নম্বরের দিকে নজর দেই, বলা হচ্ছে যৌগমূলকের যোজ্যতা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, আধান সংখ্যা। আসলে যৌগমূলকগুলোর যে আধান থাকে, যেমন হাইড্রোক্সিল, এই আধানটাই হচ্ছে তার যোজনী। যেমন আমি যদি বলি অ্যামোনিয়াম, তো এই যে অ্যামোনিয়ামের যে চার্জ বা আধান, এটাই হচ্ছে তার যোজনী। তার মানে যৌগমূলকের যোজ্যতা বা যোজনী হচ্ছে তার আধান সংখ্যা। এখানে আধান সংখ্যা 1, এখানে আধান সংখ্যা 1, সুতরাং এদের যোজনী 1। আবার যদি আমি সালফেট বলতাম, তাহলে এখানে কিন্তু -2 ছিল, এর যোজনী হতো 2। এবার 11 নম্বর প্রশ্নে আমরা নজর দিব, অক্সিজেন অণুর গঠনে কি ধরনের বন্ধন থাকে। এখন দেখো, অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, এইরকম অক্সিজেনের যোজনী 2, এই জন্য 2। যদি অক্সিজেনের যোজনী 1 হতো, তাহলে কিন্তু এরকম বন্ধন হতো। তা সুতরাং যেহেতু অক্সিজেনের যোজনী 2, সুতরাং এরা 2টা করে ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন তৈরি করে। সেইভাবে যদি নাইট্রোজেন হতো, তাহলে কিন্তু এরকম 3 বন্ধন থাকতো। তার মানে যেটি দাঁড়ালো যে এখানে অক্সিজেন অণুতে যে ধরনের বন্ধন হয়, কি বন্ধন হয়? দ্বিবন্ধন হয়। নাইট্রোজেন হলে ত্রিবন্ধন হতো, আবার ক্লোরিনের যোজনী যেহেতু 1, ক্লোরিন হলে কিন্তু একক বন্ধন হতো। সুতরাং অক্সিজেন অণুর গঠনে যে বন্ধন হয় সেটা হচ্ছে দ্বিবন্ধন। এবার 12 নাম্বার, পানির অণুর গঠন। তা আমরা জানি যে পানির যে অণু আছে, সেই পানির অণুর গঠন কিন্তু এরকম উল্টা ভি, যেটাকে আমরা কৌণিক আকৃতি বলতে পারি। তাহলে পানির অণুর গঠন হচ্ছে উল্টা ভি বা কৌণিক আকৃতি, যে কোণের মতো আছে আমাদের, এটা হচ্ছে কৌণিক আকৃতি। এবার আসি 13 নাম্বার, বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। স্থিতিশীল কাঠামো, হ্যাঁ, এদের দ্বিত্ব বা অষ্টক পূরণ থাকে, এই জন্য স্থিতিশীল কাঠামো, ঠিক আছে। যুদ্ধচস্তরে শুধুমাত্র অষ্টক পূর্ণ থাকে, এই কথা ভুল। কারণ আমাদের হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল হওয়ার পরেও তার কিন্তু শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। তার মানে এই কথাটা ভুল, সবার ক্ষেত্রে যুদ্ধস্তরে অষ্টক পূর্ণ থাকে না। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার। এবার 14 নাম্বার, ঋণাত্মক আধানযুক্ত পরমাণু হচ্ছে, আমরা এটা সহজেই জানি, ধনাত্মক আধানযুক্ত পরমাণু হচ্ছে ক্যাটায়ন এবং ঋণাত্মক আধানযুক্ত পরমাণু হচ্ছে অ্যানায়ন। 15 নাম্বার, ধাতব পরমাণু সমূহ যে আকর্ষণ বল দ্বারা নিজেদের মধ্যে যুক্ত থাকে তাকে কি বলা হয়? আমরা জানি ধাতব পরমাণু সমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি হচ্ছে ধাতব বন্ধন। ধাতু এবং অধাতু মিলে হলে আয়নিক হতো, আর শুধু অধাতু হলে সমযোজী হতো। আর আমাদের যে সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে যে বন্ধন, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। সুতরাং ধাতব পরমাণুর মধ্যে যে আকর্ষণ থাকছে তাকে আমরা বলছি হচ্ছে ধাতব বন্ধন। আশা করছি আজকের এই ব্যাখ্যাগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।